এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে ওয়েলকাম। ব্রজ কি হোলি সিরিজের এটা সেকেন্ড এপিসোড। আজকে আমরা যাব প্রথমেই বাঁকে বিহারীজির দর্শন করতে। বৃন্দাবনে এসে বাঁকে বিহারীজির দর্শন না করে যাওয়া উচিত নয়, একদমই উচিত নয়, যতই ভিড় থাকুক। তাই আমরা টার্গেট করেছি আজকে একদম সকালবেলা, এখন 7টা বাজে, তো 8টায় মন্দির খোলে, আমরা 7:30 গিয়ে লাইন দিয়ে দেবো। যতটা কম, তুলনামূলক হয়তো কম ভিড় হবে এখন। তো সকালবেলা আমরা দর্শন করব প্রথমে বাঁকে বিহারীজির, তারপর আস্তে আস্তে অন্য মন্দির দেখব, তারপরে মথুরা টাইম হলে যাব। তো অনেক কিছু প্ল্যান আছে আজকে চলো ডে শুরু করা যাক। সবাইকে স্বাগতম। এখন আমরা চলেছি ব্রেকফাস্ট করতে ওই সেই ডাইনিং হলে যেখানে কালকে রাতে ডিনার হয়েছিল, সেখানেই আজকে ব্রেকফাস্ট হবে। সকাল 7টার সময় ব্রেকফাস্ট টাইমিং, 7টাতেই যেতে হবে, তাই আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। মানে আশ্রম ক্যাম্পাসটা সত্যি খুব সুন্দর, নিরিবিলি। সকালবেলা হাঁটছি তো, এত পাখির আওয়াজ আসছে চারদিক থেকে, খুব সুন্দর লাগছে। কিন্তু মানে ভালো কথা বলে দিই সবাইকে যে এখানে কিন্তু বানর হইতে সাবধান। বানর যে কোনো মুহূর্তে আপনার হাত থেকে ফোন নিয়ে ছিনিয়ে নিতে পারে, আপনার চোখ থেকে গগজ চশমা ছিনিয়ে নিতে পারে, তারপর তাকে সাধ্য সাধনা করে অনেক বিস্কিট, ফ্রুটি এ সমস্ত দিয়ে তুষ্ট করলে তবে তার যদি মর্জি হয় তবে সেটা ফেরত পাবেন আপনি। তাই এই চশমা না পরে হাঁটাই বৃন্দাবনের রাস্তায় মঙ্গলজনক। আর ফোন নিজের সামনে রাখবেন। মুড়ি আর সিমুইয়ের পায়েস দিয়ে চটপট ব্রেকফাস্ট শেষ করে আমরা রওনা দিলাম বাঁকে বিহারীজির মন্দিরের উদ্দেশ্যে। একটা অটো ধরে চলে এসেছি এখন বাঁকে বিহারীজির মন্দিরের দিকে। কিছু দূর আগে দাঁড় করিয়ে দিল, এর আগে আর অটো যায় না, এরপর পায়ে হেঁটে যেতে হবে বাঁকে বিহারীজির দর্শন করতে। এবার আমরা চলেছি বাঁকে বিহারীজির দর্শন করতে যাচ্ছি, আর টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। আজকে মেঘলা ওয়েদার আছে, সকালে দেখলাম বাজ পড়ছে, মানে মেঘ গর্জাচ্ছে, এখন বৃষ্টি শুরু হয়েছে। সাংঘাতিক সুন্দর ওয়েদার। ভেবেছিলাম ফাঁকায় ফাঁকায় দর্শন হবে, আর একটা গলি দিয়ে বেরিয়ে দেখি এত বড় একটা লাইন। এখন লাইনের মাঝখানে পড়ে গেছি। মাথাটাতে ঢেকে ফেলেছি রঙের হাত থেকে বাঁচার জন্য। সকাল 8টা বাজে, এখনই এত ভিড়। দর্শন যদি ঠিকঠাক না হয় চলে আসতে পারেন এই দোকানে। এই দোকানে অনেক বাঁকে বিহারীর ছবি আছে, এই যে এইরকম ছবি আমরা বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। এইরকম ছবি আপনারা নিতে পারেন যদি দর্শন ঠিক করে না করতে পারেন। বাঁকে বিহারীর দর্শন শেষে এবার আমরা চলেছি রাধা বল্লভজির মন্দির দেখতে। একদম পাশাপাশি দুটো মন্দির হেঁটে হেঁটেই দেখা যাবে। এই রাধা বল্লভজির মন্দিরের রাস্তাটা একটু পেঁচানো, একটু জিজ্ঞেস করে করে যেতে হবে, না হলে ঘুরতে হবে। এত ভিড় চারদিকে যে জিজ্ঞেস করে গেলেও অনেক সময় ইউটার্ন নিয়ে আরেকটা পথ দিয়ে পাঠাচ্ছে। একদিক দিয়ে এক্সিট, একদিক দিয়ে এন্ট্রি, এরকম আছে।
দর্শন করে টোটোয় উঠে পড়েছি। টোটোয় যাচ্ছি মীরাবাই টেম্পল দর্শন করতে। মীরাবাই টেম্পল দর্শন করে আমরা মথুরার জন্য রওনা দেবো। এখন চলে এসেছি তাহাজি টেম্পলে। একটা বড় গেট দিয়ে ঢুকেছি, সামনে খুব সুন্দর একটা টেম্পল। দেখো এবার মীরাবাই টেম্পলে। এটা নিধুবানের ঠিক পাশেই, একটু হেঁটে 50 মিটারের মতো ডিস্টেন্স। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মীরাবাইয়ের বাড়ি, যেটা পরবর্তীকালে এখন মন্দির হয়ে উঠেছে। ভেতরে মীরাবাই যে বিগ্রহ পুজো করতো কৃষ্ণর, সেটা রয়েছে। প্লাস এই পাশে যেখানে মীরাবাই বসে ভজন সাধন করতো সেই জায়গাটাও রয়েছে। আর এই গাছগুলো সেই তখনকার দিন থেকে মেনটেন করা আছে, এই গাছগুলো মীরাবাইয়ের সময় থেকে। আর চারদিকের পরিবেশটা এত শান্ত নিরিবিলি, বাকি মন্দিরগুলো এত ভিড়ে ঠাসা, কিন্তু এখানে দুদণ্ড বসে একটু আপনি বিশ্রাম নিতে পারবেন, প্রার্থনা করতে পারবেন। মীরাবাই রাজপুত পরিবারের এক রাজকন্যা, তবু সাংসারিক মায়াজালে নিজেকে না বেঁধে ছোট থেকে কৃষ্ণ ভক্তিতে তিনি সমর্পিত। 1524 খ্রিস্টাব্দে রাজস্থান ছেড়ে তিনি চলে এসেছিলেন বৃন্দাবনের এই আশ্রমে। এখানে বসেই রচনা করেছেন প্রচুর ভক্তিগীতি, ভজন ইত্যাদি। তার কৃষ্ণ প্রেমের গন্ধ এখনো এই আশ্রমের কোনায় কোনায় উপলব্ধি করা যায়। বৃন্দাবনে এলে এখানে আসতে ভুলবেন না যেন। চলতে চলতে হঠাৎ করে একটা মন্দির দেখলাম, ভেতর থেকে খুব আওয়াজ আসছিল। তো আমরা ঢুকে দেখলাম ওখানে রাসলীলা হচ্ছে, মানে ড্রামা করে তৈরি করেছে আর কি। এখানে কৃষ্ণ ময়ূর সেজেছে, অনেক কিছু দেখলাম, নাচ গান হচ্ছে, ভালো লাগলো, বেশ সময়টা কেটে গেল। যাচ্ছে, এখানে অনেক নৌকা ব্যবস্থা আছে, নৌকা করে ঘোরাবে। আর আমার সামনে যমুনার মন্দির আছে, ওটাই দেখতে যাচ্ছি। আর যাচ্ছি আর একদম ভাবে এসে রাস্তা দিয়ে এসে হঠাৎ করে মুখে চোখে দিয়ে গেল আবির, চান করিয়ে গেল। আজকে আমি এতক্ষণ পর্যন্ত নিজেকে সুরক্ষিত রেখেছিলাম রং থেকে, আর হলো না। আমরা এখন ঘাটে এসে গেছি, যমুনার ঘাটে। বোটে করে যাব যমুনা মন্দির দর্শন করতে, কারণ এখান থেকে হেঁটে গেলে অনেকটা দূর পড়বে। আর এছাড়াও আরও অনেক ঘাটগুলো এরা দেখাবে বলছে। আর বোটের চার্জ নিচ্ছে 100 টাকা করে পার হেড। আমরা বোটে বসে পড়েছি, বোট ছেড়ে দিচ্ছে এখন যাচ্ছি যমুনার বুকে বিচরণ করতে।
যমুনা মন্দির দর্শন করতে, একদম যমুনা নদীর পাশেই। অনেকক্ষণ ধরে সকাল থেকে ঘোরাঘুরি চলছে, তাই এখন খেতে চলে এসেছি বৃন্দাবনের বাস স্ট্যান্ডের ওপরে, মানে দোতলায় এখানে একটা ভোজনালয় আছে। সেই ভোজনালয়তে আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ করে এবার মথুরার উদ্দেশ্যে রওনা দেবো। ভাত দিয়েছে, ডাল, পনির, রায়তা আর স্যালাড। আমাদের লাঞ্চ ডান। আমরা এবার যাচ্ছি অটো ধরতে। আমরা বাস স্ট্যান্ডে এসেছিলাম বাস ধরার জন্য মথুরার উদ্দেশ্যে, কিন্তু এসে শুনলাম এখানে আজকে বন্ধ আছে বাসের, তো আমাদের অটো ধরেই যেতে হবে আজকে মথুরা। আর তোমরাও যদি এখানে আসতে চাও, বাস স্ট্যান্ডের ঠিক ওপরে দোতলায় এখানে ভোজনালয় আছে, এখানে এসে তোমরা লাঞ্চ করতে পারো। মথুরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বাস স্ট্যান্ড থেকে অটো পেয়ে গেছি। এখানে টোটাল 200 টাকা নিচ্ছে মথুরায় জন্মভূমির সামনে নামিয়ে দেবে। আজকে এখানে হবে ন্যাড়া পোড়া। আমাদের যেমন দোলের আগের দিন চাঁচড় জ্বালানো হয়, ঠিক তেমন এইরকম ঘুঁটের স্তূপ তৈরি করে রাতে এগুলো জ্বালানো হবে। আমরা মথুরা ঢুকে গেছি। এবার মথুরায় ঢুকে ওই অটোকে ছেড়ে দিতে হলো। এখানে লোকাল টোটো বুক করে আমরা এখন যাচ্ছি কংসের কিলা দেখতে। আসলে আমরা এখন এসেছি এই 12:30-1টার সময়, তখন এই মন্দিরগুলো বন্ধ থাকে। যেগুলো খোলা থাকে, যেরকম কংস কিলা খোলা থাকে, বিশ্রামঘাট খোলা থাকে, সেগুলোই এখন দেখবো। তারপরে মন্দির খুললে মন্দিরগুলো দেখবো। চলে এসেছি এখন রাজা কংসের কেল্লা দেখতে। এই আমার পিছনে যে সিঁড়িটা দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, সোজা কেল্লার ভেতরে যাচ্ছি এখন। এই হলো সেই দজ্জাল নিষ্ঠুর রাজা কংসের কেল্লা, যার নিষ্ঠুরতা নৃশংসতা এতই বেশি ছিল যে স্বয়ং ভগবানকে নিচে নেমে এসে তার বধ করতে হয়েছিল। কালের ফেরে সেকালের জমজমাটি কেল্লা আজ যেন শ্মশান ভূমি। না আছে কোনো রক্ষণাবেক্ষণ, আর নাইবা আছে কোনো সংরক্ষণ। একদম যমুনার পাশেই কংসের কেল্লা। তার পাশ দিয়ে দেখা যাচ্ছে এখানে যমুনা নদী বইছে। ওই দূরে দেখা যাচ্ছে ব্রিজ আছে। কংস কিলার চারদিকে ভগ্নাবশেষ ছড়াছড়ি, বোঝাই যাচ্ছে একদমই রক্ষণাবেক্ষণ কিছু হয় না। চারদিকে এই যে দেওয়ালের গায়ে আঁকিমুখি কাটা, এটা নাকি আমাদের হিস্টোরিক্যাল প্লেস। এইরকম যাতে না করে একটু সংরক্ষণ করা যেতে পারে, তাহলে যারা দেখতে আসে তাদেরও ভালো লাগবে দেখতে। এই সেই স্থান যেখান দিয়ে সদ্যজাত কৃষ্ণকে লুকিয়ে কংসের কেল্লা থেকে বের করে এনে এই নদী পার করেই ওপারে গোকুলে নিয়ে গিয়েছিলেন তার বাবা বাসুদেব। কংসের কিলা থেকে বেরিয়ে এখানে চলে এসেছি বিশ্রাম ঘাটের সামনে। এখানে মামা কংসকে মেরে শ্রীকৃষ্ণ এখানে বিশ্রাম নিয়েছিল, সেই জন্য এই ঘাটের নাম এখন বিশ্রাম ঘাট হয়ে গেছে। প্রচন্ড কড়া রোদ্দুর, তাই ছাতা ছাড়া আমি থাকতে পারছি না। কংসের কেল্লা দেখে এখন আমরা চলেছি গোবর্ধন পর্বতের উদ্দেশ্যে। ওখান থেকে টোটো করে গোবর্ধন পর্বত ঘুরিয়ে আবার জন্মভূমির কাছে ছেড়ে দেবে। 800 টাকা নিচ্ছে। গোবর্ধন পর্বত ঘুরে নিচ্ছি কারণ এই সময়টা জন্মভূমি দ্বারকাদের সব বন্ধ আছে, তো এই সময়টা আমরা গোবর্ধন পর্বত ঘুরে নিতে পারবো। আমরা ওটা ফিরে আসতে আসতে এটা খুলে যাবে, তখন এই দুটো জায়গা দেখে তারপরে আমরা বৃন্দাবনে ফিরে যাবো। ছোট থেকে আমরা সকলেই পড়েছি
এই গোবর্ধন পর্বতের গল্প। সেই সময় এখানে যখন প্রচুর ঝড় বৃষ্টি, বন্যার গ্রামবাসীরা বিপর্যস্ত, ঠিক তখনই কৃষ্ণ এসেছিলেন তাদের উদ্ধারে। নিজের কোড়ে আঙুলে তুলে ধরেছিলেন সমগ্র গোবর্ধন পর্বতকে। তারই নিচে আশ্রয় নিয়ে প্রাণে বেঁচেছিলেন গ্রামবাসীরা। ভক্তগণ এখানে পুরো পর্বতের পরিক্রমা করেন, কেউ টোটো করে, আবার কেউ দণ্ডি কেটে। कहाँ पे है? कृष्ण जी का हाँ, वो राधा रानी का। अच्छा। यहाँ से 4 परिक्रमा देने से परिक्रमा का फल मिलता है। চলে এসেছি গোবর্ধন পর্বতের পাদদেশে। এখানে কৃষ্ণ আর রাধার পদচিহ্ন রয়েছে। এই জায়গাটাকে 4 বার প্রদক্ষিণ করলে গোবর্ধন পর্বতের একবার প্রদক্ষিণ হয়ে যায় অটোমেটিক্যালি। আর এইখান থেকে শুরু হচ্ছে পর্বতের বিস্তার। এটা পুরো 21 কিলোমিটার পথ। যারা পরিক্রমা করেন, অনেকে দেখলাম দণ্ডি কেটে কেটে পরিক্রমা করছেন। এখানে টোটো করেও পরিক্রমা করার সুবিধা আছে, আপনারা চাইলে এখানে পরিক্রমা করতে পারেন। আমরা অত দূর যাচ্ছি না, আমরা এই রাধাকৃষ্ণের চরণের 4 বার পরিক্রমা করে নিচ্ছি, তাতেই আমাদের একবার পরিক্রমা হয়ে যাবে। গোবর্ধন পর্বতের পরিক্রমা করতে 21 কিলোমিটার পথ যেতে হবে, টোটো করেও যাওয়া যায়। তবে আমরা যাচ্ছি না, আমরা এবারে গোবর্ধনের যে গিরিরাজের মন্দির রয়েছে সেই মন্দিরটা দর্শন করতে যাচ্ছি। এখান থেকে প্রসাদ কিনে নিয়েছি, 20 টাকার দুধ, ফুল, মিষ্টি প্রসাদ চড়ানোর জন্য। এবার এই প্রবেশ পথ দিয়ে আমরা ভেতরে ঢুকবো। যখন চারিদিকে প্রচন্ড বৃষ্টিতে সমস্ত মথুরা ভেসে যাচ্ছিল, তখন শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতটা এক আঙুলে তুলে সমস্ত গোবর্ধনবাসীকে বাঁচিয়েছিল। এই সেই পর্বত আমরা দেখলাম, আর তার সামনে এই মন্দির। এবার আমরা আবার টোটোয় উঠে পড়েছি। আমরা যাচ্ছি কৃষ্ণের জন্মভূমির উদ্দেশ্যে। 4টের সময় ওটা খোলে, তো আমাদের যেতে যেতে 4টে বেজেই যাবে। তারপর আমরা জন্মভূমি দর্শন করব। জন্মভূমি দর্শন করার পরে দ্বারকাধীশ টেম্পল আছে, ওটা দর্শন করব। কৃষ্ণের জন্মভূমির সামনে চলে এসেছি। প্রচুর মানে যানজট এখানে। এই গেট এই গেট দিয়ে ভেতরে ঢুকলাম। এবার কিছুটা দূর আমরা ক্যামেরা নিয়ে যেতে পারবো, তারপরে এই ব্যাগ পত্র সব জমা রাখতে হবে। দেখা যাক কতটা তোমাদের দেখাতে পারি। এই সেই কংসের কারাগারের মুখ্য দরজা, এর ভেতর দিয়ে আমাদের এবার ঢুকতে হবে। এখানেই কারাগারের মধ্যে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল। এই ক্লক রুম, এখানে জুতো, ব্যাগপত্র, মোবাইল সব রেখে তারপরে ভেতরে ঢুকতে হবে। অবশেষে আমাদের দেখা সম্পূর্ণ হলো। এই গেট থেকে বেরোচ্ছি আমরা, সবাই সুস্থ আছে, ঠিকঠাকভাবে দেখা হয়েছে। আর ভেতরে অনেক কিছু রয়েছে দেখার মতো। কংসের কারাগার রয়েছে, যেখানে কৃষ্ণ জন্মগ্রহণ করেছে, সেই জায়গাটা দেখলাম। তাছাড়া রাসলীলার একটা জায়গা করেছে, যেখানে মডেল করে দেখাচ্ছে কি কি ইভেন্ট হয়েছে কৃষ্ণের লাইফে, সেটা দেখার জন্য 10 টাকা করে টিকিট লাগছে। এর পাশে একটা মসজিদ আছে, সেই জায়গাটা ঘেরা আছে, ওই জায়গায় যাওয়া যাবে না। আর বাকি সমস্ত জায়গা ঘুরতে আমাদের অন্তত 1 ঘন্টা মতো সময় লেগেছে। সারাদিন প্রচন্ড রোদ ছিল। যেই 4টে বাজে, 4টে সাড়ে 4টের সময় থেকে আবার মেঘলা করেছে। যেরকম সকালবেলা করেছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, সেরকম আবার বিকেলবেলা হয়েছে, টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। আমরা তখন সমস্ত জিনিসপত্র ক্লক রুমে রেখে গেছি, ফলে ছাতা তো কিছু ছিল না, ছাতা পার্স কিছুই ছিল না। আমরা পুরোপুরি ভিজে, মানে কৃষ্ণ আমাদের পা ধুয়ে দিল জন্মভূমি দর্শন করার আগে। আমরা এখন চলে এসেছি রাবড়ি খেতে। মায়ের হাতে এখন ছোট্ট রাবড়ি, এটার দাম 50 টাকা। এইটুকু জিনিসের দাম। খেয়ে বলো কেমন লাগছে।
আউট অফ 10 কত মার্কস? 8 পেয়ে গেছে এই দোকান। এটা হচ্ছে একদম কৃষ্ণ জন্মভূমির পাশেই। এখন চলে এসেছি আজকের শেষ মন্দির দর্শনে। এটি মথুরার দ্বারকাধীশ মন্দির। অত্যন্ত প্রাচীন এই মন্দিরটি কৃষ্ণের নাতি বানিয়েছিলেন। এখানে শ্রীকৃষ্ণ দ্বারকানাথ রূপে পূজিত হন। আমার পিছনে দ্বারকাধীশ টেম্পল। ঢোকার সময় এত দেরি হয়ে গেছিল, 7টার সময় ক্লোজিং, আর আমরা মোটামুটি 6:55 এসে পৌঁছেছি। তাই আর তখন ভিডিও করার সময় হয়নি। এখন আমরা জাস্ট দেখে দর্শন করে বেরোলাম। এবার আমরা বৃন্দাবন ফিরে যাব। মথুরা থেকে অটো করে বৃন্দাবনে চলে এসেছি। বৃন্দাবনে এসে এখন বৃন্দাবনের ফেমাস গোলগাপ্পা ট্রাই করছি। আলটিমেটলি আমরা বৃন্দাবনে এসে আমাদের আশ্রমে চলে এসেছি। আর আমাদের সামনে এখন জলজান্ত কৃষ্ণ ঠাকুর চলে এসছে। কৃষ্ণ ঠাকুর এখন বাঁশি বাজাচ্ছে, একদম মাথায় পাগড়ি টাগড়ি বেঁধে। এবার আমরা বৃন্দাবনে খেতে দিবে। 8:30 বেজে গেছে, আমাদের ডিনার টাইম হয়ে গেছে। আমাদের লেট না হয় তাড়াতাড়ি আমরা এখন খেতে যাচ্ছি। চলে এসেছি ডাইনিং হলে খেতে, প্রপার টাইমে 8:30। এক্ষুনি ঘন্টা পড়েছে। আমরা কিন্তু গুড গার্ল গুড বয়, হ্যাঁ ঠিক টাইম মতো সবাই চলে এসেছি। অবশেষে আমাদের ডিনার কমপ্লিট। এবার আমরা শুতে যাচ্ছি, রুমে যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে রান্না খুবই ভালো হয়েছে। রুটি ভাত তো দেয়, আজকে পনির আর মটর পনিরের একটা তরকারি করেছিল, অসাধারণ খেতে হয়েছে। ডাল দিয়েছিল, প্লাস ভোগ দিয়েছিল, প্রসাদ দিয়েছিল, দুধ দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল। তো আচ্ছা, এখানে রামকৃষ্ণ মিশনে থাকা খাওয়া মিলিয়ে পার হেড পার ডে 400 টাকা করে পড়ে। তো যদি তোমাদের ইচ্ছে হয় এখানে থাকার, বৃন্দাবনে আসলে, তবে অবশ্যই এই ইমেল আইডিতে ইমেল করে বুক করতে হবে 2 মাস আগে, প্রেফারেবলি 2 মাস আগে। ওনারা মেল কনফার্মেশন দিলে সেই মেল কনফার্মেশনের প্রিন্ট আউট নিয়ে আসতে হবে, তবেই তুমি রুম পাবে, নাহলে পাবে না। আর কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না। এখানে আসলেই ওটা প্রিন্ট আউটটা দেখালেই এরা রুম দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, কারণ সকাল থেকে প্রচুর ঘোরাঘুরি হয়েছে, তো প্রচুর ধকল গেছে, আর এনার্জি নেই। এবার গিয়ে রেস্ট নেব। কালকের প্ল্যান কিছু আছে, এখন আমি শেয়ার করছি না, কালকে শেয়ার করব। আজকের এই ভিডিওটা, আজকের এই ঘোরাঘুরির পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।